লাঠি খেলা সব হলো রামনবমী তুঙ্গে রাজনৈতিক তরজা, কোচবিহারও গরম। এই সব নিয়ে আসবো, কিন্তু জনতার দরবার, জনতা থাকে আমার সঙ্গে। একেবারে কেওটিক স্টুডিও নয়, একেবারে জনতার প্রশ্ন মুখপাত্রদের রাজনৈতিক নেতৃত্বের উদ্দেশ্যে। আজকে কারা কারা রয়েছেন পরিচয় করিয়ে দিই। তৃণমূল মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়, কংগ্রেস মুখপাত্র অনিন্দ্য রায় চৌধুরী, সিপিআইএম নেতা কলতান দাশগুপ্ত, বিজেপি মুখপাত্র শতরূপা। যেটা বলছিলাম, আজকে সারা দিন ধরে রামনবমী পালিত। বিজেপি, তৃণমূল, বিভিন্ন নেতা নেত্রী প্রার্থী তারা রামনবমীতে উৎসবে মেতে উঠলেন বলা যায়। দেখুন সেই ছবি। ভোটের মুখে রামনবমী। বুধবার রাজ্যের নানা প্রান্তে দেখা গেল রামনবমীর মিছিল। হাওড়ার শিবপুর থেকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, সব জায়গাতেই এদিন রামনবমীর মিছিল। রামনবমীর মিছিলে হাঁটলেন বিজেপি ও তৃণমূলের প্রার্থী এবং নেতারা। বালুরঘাট ও গঙ্গারামপুরে রামনবমীর মিছিলে সুকান্ত মজুমদার। বেলুড়ে রামনবমীর শোভাযাত্রায় হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে নিউ টাউনে রামনবমীর অনুষ্ঠানের সূচনা করেন শুভেন্দু অধিকারী। পরে বাসন্তীতে রামনবমীর অনুষ্ঠানে যোগ দেন বিরোধী দলনেতা। ঘাটালে রাম মন্দিরে পুজো দেন তৃণমূল প্রার্থী দেব। এদিন দুর্গাপুরে রামনবমীর শোভাযাত্রায় অংশ নেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সিউড়িতে রামনবমীর মিছিলে হাঁটেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। রামনবমীতে পুজো দেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া এদিন মন্দিরে পুজো দেন। শিলিগুড়িতে একসঙ্গে রামনবমীর মিছিলে হাঁটেন তৃণমূল ও বিজেপির নেতারা। একই ছবি দেখা যায় দুবরাজপুরে। একাধিক জায়গায় রামনবমীর মিছিলে দেখা গিয়েছে অস্ত্র। এই ছবি হাওড়ার। রামপুরহাটেও রামনবমীর মিছিলে দেখা গিয়েছে অস্ত্র। বীরভূমের সিউড়িতেও দেখা গিয়েছে মিছিলে অস্ত্র। নিউজ 18 বাংলা। টেলিভিশনের ওপারে যারা দর্শক আছেন তাদেরকে জানাই, আমাদের ফরম্যাট অনুযায়ী জনতার দরবারে আমি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ জনতা, তাদের প্রথম প্রশ্ন থাকবে। তবে আপনাদেরও জানিয়ে রাখি যে উদয়ন গুহ, এই রাজনৈতিক নেতৃত্ব মুখপাত্র, তাদের সঙ্গে উদয়ন গুহ থাকবেন আর কিছুক্ষণের মধ্যে, এবং থাকবেন কোচবিহারের বিজেপি নেতা। প্রথম প্রশ্ন কার? আমার প্রশ্ন বিজেপি। আচ্ছা, আপনারাই তো বলেছেন ভোটের জন্য রামকে ব্যবহার করতে চান না, তাহলে রামনবমী নিয়ে এত উৎসাহ কেন? তোর নামটা জানতে পারি? আমার নাম শ্রেয়সী। শ্রেয়সী। প্রথমত বলি, ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী কোনো আরও কাছে এখানে কোথাও কোনো বাধা নেই। যে কটা রিলিজন এর মধ্যে, মানে যে কটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল এর মধ্যে পড়বে, সেরমভাবে কোনো বাধা নেই যে কোনো ফেস্টিভ্যালকে আমরা, কোনো ফেস্টিভ্যালে কোনো রিলিজিয়াস কোনো পলিটিক্যাল পার্টিসিপেশন হতে পারে না, এক নম্বর। কিন্তু আমরা কোথাও রামকে ব্যবহার করিনি। তোমার যদি মনে থাকবে, আমি জানি না তুমি কত ছোট, আমরা যেখান থেকে আসি, মানে আমার ফ্যামিলি যেখান থেকে আসে, হাওড়ায় রামরাজাতলা বলে একটা জায়গা আছে, সেখানে রামের মন্দির আছে, আর সেটা আজ হয়নি, আদি অনন্তকাল ধরে হয়ে আছে। রামকে রানী রাসমণি পুজো করতেন। যদি মানে আর কতটা জানো কিনা জানি না, সিরিয়াল অন্তত দেখেছো, সেখানে রঘুবীরের নাম রানী রাসমণি থেকে থেকে নিতেন। সেজন্য রাম পশ্চিমবঙ্গের জন্য নতুন নয়। যে দুর্গাপুজো আমরা, যে রাম নিয়ে এত উৎসাহ কেন বিজেপি? আমি বলে দিচ্ছি, যদি রাজনীতি নাই হয়, আমি বলে দিচ্ছি। রামের জন্য আজকে অকাল বোধন এবং বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো আজকে আমরা রামের জন্যই কিন্তু পাই। সেজন্য রামকে আমরা ব্যবহার করি না। আচ্ছা, রাম মন্দির প্রতিশ্রুতি আমাদের ছিল, 500 বছরের একটা লড়াই, সেটা আলাদা ইতিহাস, আজকে সময় নেই বলার। সেই প্রতিশ্রুতি আমরা পূরণ করেছি। এই বছরটা একটু বেশি স্পেশাল, উৎসব পালন, আজকে রামের জন্মদিন।
রাম লালা বিরাজমান প্রথমবার রাম মন্দিরে অযোধ্যায়। এইবার এবং এই যেটা রাজ্যের দুঃখ শাসক লাগলো দল- আমার, আমি একটা সেকেন্ড একটু হ্যাঁ, বলে please, নিই অয়ন, please। যে সূর্য তিলক তোমরা আমি জানি না দেখেছো কিনা, সোয়া অবশ্যই, 12টার সেই সময় ছবিও চলবে আমাদের হ্যাঁ, এখানে, ছবি হ্যাঁ। চলবে সোয়া 12টার সময় সূর্যদেব এসে তিলক পরিয়ে যান, মানে একটা সুন্দর, ইট ইজ মানে অলমোস্ট দিব্য দর্শনের মতো। ওকে, সেইটা পশ্চিমবঙ্গের অন্ধকার এখনো ধুয়ে উঠতে পারলো না, তার বেশ জন্য এই প্রশ্ন বেশ এখনো জনতার face প্রশ্ন করতে নেব। তৃণমূলের দিকে নিশ্চয়ই প্রশ্ন আছে কারো? হ্যাঁ প্লিজ প্লিজ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার প্রশ্ন তৃণমূলকে, প্রদীপ্ত মুখোপাধ্যায়। রামনবমীতে এবার রাজ্য সরকার ছুটি ঘোষণা করলো কেন? এইখান থেকে আমার একটু যোগ করি, সেটা হচ্ছে না রাম নিয়ে রাজনীতি করে না, রাম নিয়ে উৎসাহ আছে বিজেপির, সব ঠিক আছে, কিন্তু তৃণমূলেরই বা এত উৎসাহ কেন? তৃণমূলের উৎসাহতে অসুবিধা কোথায় আছে? আমি যদি বিজেপির প্রতিনিধির কথা ধরেই ধরি, তাহলে আমাদের মোদ্দা জায়গাটা হচ্ছে যে মানুষের উৎসবের সঙ্গে আমরা মানুষের উৎসবকে তার সম্মান দিয়েছি, আমরা সেই সম্মানটা দিয়েছি। তাহলে ছুটি আমাদের ঘোষণা করতে সমস্যাটা হলো কেন? কোথায়? আমাদের সমস্যাটা হচ্ছে, ছুটি নিয়ে আমি আসছি, আমাদের সমস্যাটা হচ্ছে যে অস্ত্রটা দেখালে, যে ভাবটা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে দেখানোর চেষ্টা করা হয়। একজন ছেলে সে জয় শ্রীরাম যদি না বলে তাকে ছুঁড়ে ফেলা হয়, একজন বয়স্ক যদি জয় শ্রীরাম না বলা হয় গরম চা ছুঁড়ে ফেলা হয়। এইটাই আমাদের সমস্যা। আমাদের সমস্যা, কেউ যদি জয় শ্রীরাম না বলে তাকে গণধোলাই দেওয়া হয়। আমাদের সমস্যা হচ্ছে জয় শ্রীরামের পলিটিসাইজেশন, স্যাফ্রনাইজেশন। কিন্তু সিপিআইএম কংগ্রেস বলছে তৃণমূলের প্রার্থীরা, তৃণমূলের কর্মীরা, তারা রামনবমীতে তো এত আমাদের এটাই উৎসাহ ছিল না। ব্যাপার হচ্ছে, দেখো আমাদের আরেকটা জিনিস তোমরা দেখালে না, আমাদের একজন সিনিয়র লিডার করিম চৌধুরী, যারা বিজেপির লোকেরা যাচ্ছে রামনবমীতে তাদের জল পর্যন্ত খাইয়েছেন। আমরা রামকে ভোটের জন্য ব্যবহার করি না, আমরা কাজের জন্য আমাদের কাজ করি, বাকিটা সৌজন্যের। দু যে দলই জায়গাটা- বলছে, বিজেপি এবং আমি তৃণমূল শেষ দু দলই করি। বলছে যে রাজনীতি করি না আমরা রাম নিয়ে। আমি আসবো তারপরে কলতান। প্রাইম টাইমে আলোচনার 7 মিনিট হয়ে গিয়েছে। হ্যাঁ, দেশ এবং রাজ্যের শাসক দলের নেতা দুজন বলেও ফেলেছে, হ্যাঁ। কিন্তু এই যারা আমরা এখানে হ্যাঁ। বসে রয়েছি, অল্প বয়স্ক, হ্যাঁ। মধ্যবয়স্ক, হ্যাঁ। তাদের কাজ কোথায় হবে হ্যাঁ। সেইটা নিয়ে প্রাইম টাইমের প্রথমবার সুযোগ পাওয়া দুই বক্তা, দেশ এবং রাজ্যের শাসক, একটা শব্দ ব্যবহার করেননি। টপিকটা যে কি আছে? প্রতিশ্রুতি ছিল গত দুটো টার্মের সরকারের, যে 2 লক্ষ 2 কোটি বেকারের কাজ, নতুন নতুন কারখানা হবে, এটা হবে, ওই হবে, এই যা উৎসাহ উদ্দীপনা ধর্মীয় উৎসব ঘিরে আছে, খুব ভালো, অসুবিধা নেই। বহু আবেগী মানুষ আছেন, ধর্ম বিশ্বাসী মানুষ আছেন, তারা করতে পারেন। কিন্তু এই উৎসাহ উদ্দীপনা গোটা যুব সমাজ একসাথে রাস্তায় নেমে উৎসাহ উদ্দীপনা পেত যদি কোনো একটা কারখানার দরজার ফিতে কেটে তাতেও এই কি সমস্ত উৎসাহে কমতি রয়েছে নাকি? রাজনৈতিক দলের তাতেও নেতারা কি উঠে উৎসাহে যেতেন। কমতি রয়েছে? কারা বলছে? কমতি রয়েছে উৎসাহে? আমি বলছি যে উৎসাহটা আরো বেশি পেতাম তখন, হ্যাঁ। যখন কোন একটা কারখানার ফিতে কেটে আরো কিছু বেকার ছেলে মেয়েকে সেখানে ভেতরে ঢোকানোর আচ্ছা, ব্যবস্থা করা সাধারণ যেত, মানুষ কি তাহলে সুবিধা রামনবমী হতো। বেশি ভালোবাসছে, না এই যে যেটা বলছে কর্মসংস্থান, কারখানা খোলা, এগুলোকে বেশি ভালোবাসছে? পরিষ্কার দেখো রাস্তার ছবি। শ্রেয়সী না শ্রাবণী যিনি প্রশ্ন করলেন, খুব প্রাসঙ্গিক প্রশ্ন। প্রথমে ওনাকে ধন্যবাদ জানাই। 1 2 নম্বর, ধর্মে হিংসা পুণ্যর কাজ, কে বলছেন? সুকান্ত বাবু। আমি শুধু একটা কথা বলবো, শোনো এ মোদিওয়ালো, তুমি এ কাম না করো, রাম কা নাম বদনাম না করো, কৃষ্ণ কো জানো, রাম কো জানো, নিন্দ সে জাগো। আসলে এরা নিন্দ থেকে এখনো ওঠেনি, ঘুম থেকে ওঠেনি। ওকে, আমি আরেকটা কথা আপনাকে বলি, যে এই রাম লড়াই করেছিল রাবণের বিরুদ্ধে কেন? সীতাহরণ হয়েছিল বলে। আর আমরা উন্নাও, হাতরাস, মণিপুরে আমরা দেখেছি সেই সীতাদের বিবস্ত্র করে রাস্তায় হাঁটিয়েছে, আর এই বিজেপি জয় শ্রীরাম স্লোগান দেয়। তাহলে বিজেপি কার পক্ষে? রাবণের পক্ষে, Okay, রামের পক্ষে না? okay. আমি যা শেষ করি, 10 Okay, সেকেন্ড শেষ করো, তারপরে আসবো আবার, বিজেপি হ্যাঁ। তৃণমূলকে এতটা সময় দিলে, আমাকে নিশ্চয়ই 10 নিশ্চয়ই। সেকেন্ড আর দাও। আমরা তোমার থেকে আমাদের রাম, আর আমাদের রামও আছে, আমাদের কৃষ্ণও আছে, আমাদের রামও কৃষ্ণ আছে, যিনি বলেছিলেন যত মত তত পথ, যিনি বলেছিলেন তোমাদের চৈতন্য হোক। আমাদের রামকৃষ্ণ, আমাদের বিবেকানন্দ, আমাদের মা শারদা, তার থেকে বড় আরাধ্য দেবতা আমাদের কাছে কেউ থাকতে পারে না। আমি একজন বাঙালি হিসাবে, বেশ, বাঙালি বেশ, রশ্মিতা বেশ। হিসাবে আমরা বলতে হলো, পারি। হলো। কেউ যদি মনে করে Okay. আনন্দময়ীকে ডাকতে পারে, হ্যাঁ। কেউ যদি মনে করে মা শারদাকে, কেউ যদি মনে করে লোকনাথ বাবাকে, কেউ যদি মনে করে আমার সাইরামকে প্রশ্নটা ছিল ডাকবে, রামনবমী না কোনো অসুবিধা কর্মসংস্থান, নেই। কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছে সাধারণ মানুষ? আজকে রাজনৈতিক তরজা হচ্ছে, এখানেও যেমন হচ্ছে, বাইরেও এই রামনবমী নিয়ে তুঙ্গে তরজা। দেখুন, এখন ঠেলায় না পড়লে বিড়াল কাছে চলে না। এখন মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমীতে ছুটিও দিচ্ছেন, তৃণমূলও নাম নিচ্ছে।
ভূতের মুখে রাম নাম শুনে আমাদের ভালোই লাগছে। রাম কারোর পিতৃদেবের নয় না। আমি আমার ভগবানকে যদি পুজো করি, আমি যদি কোনো ঠাকুরকে মানি, বাধ্যবাধকতাকে যদি সবাই নিজেদের ভালোবাসে। শুক্রবার থেকে লোকসভা ভোট শুরু, তার আগে বুধবার রামনবমী। বিজেপি তৃণমূল দুদলের নেতারাই রামনবমীর মিছিলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি এখন রামনবমীর কথা বলবেন, আবার সন্ধ্যাবেলায় গিয়ে বলবেন জয় শ্রীরামটা গালাগালি। তৃণমূলের রাজনীতি বিভাজনের রাজনীতি। রামকে নিয়ে উগ্রভাবে মিছিল করলেন, তাদের লক্ষ্য হচ্ছে ভোট রাজনীতি। ফলে বিজেপিরা হচ্ছে ভেজাল রাম ভক্ত। মোদির মুখ চলছে না, বিজেপির কোনো নেতাদের মুখ চলছে না, সেই কারণে ভগবান রামের মুখ দিয়ে মিছিল করতে হচ্ছে। এরা বাধ্য হয়ে এসব করছে, ভক্তিতে নয় ভয়ে। ভালো লাগছে, জাগরণ হয়েছে। রাম নিয়ে রাজনীতি তো বিজেপি শুরু করেছিল এবং ওনারা 365 দিন রামের নামে রাজনীতি করে। আজকে রামনবমী, ফলত আমরা আজকের দিনে ওনাকে স্মরণ করতেই পারি। তৃণমূলের তো কোনো ধর্ম নেই, রাজনীতির জন্য ধর্মের চেঞ্জ করে না, ফলে এতে রাজনীতি আগে পরে ধর্ম। ধর্ম নিয়ে রাজনীতি করছে তৃণমূল। জয় শ্রীরাম। নিউজ 18 বাংলা। সব তীরই ছিল শতরূপার দিকে বিজেপি মুখপাত্র। আমি শতরূপার কাছে আসবো, তবে তার আগে জনতার একটা প্রশ্ন রয়েছে শতরূপার উদ্দেশ্যে। আমার প্রশ্ন বিজেপিকে, বাংলার ভোটে আপনাদের কি রাম মন্দির বা রামনবমী কোনো ফায়দা দেবে? আমার নাম সৌভিক কর। সৌভিক কর। আচ্ছা, আমি দুটো প্রশ্নের উত্তর তাহলে একসঙ্গে দিই। আমি অ্যাকচুয়ালি শ্রেয়সের প্রশ্নের উত্তর আমার আর দেওয়ার বাকি নেই। আমার তৃণমূলকে একটু কনগ্রাচুলেশনস জানানোর আছে। আমি না সেদিন বলেছিলাম, যেদিন 22শে জানুয়ারি যেদিন রাম মন্দিরের মানে রামলাল্লাকে বসানো হলো, সেদিন আমি বলেছিলাম, লোকে যখন আমায় অ্যাটাক করেছিল, আমি বলেছিলাম আজ থেকে শুরু হলো সারা ভারতবর্ষ রামময় হয়ে যাবে। তো যে দলের নেত্রী জয় শ্রীরাম বলে আঁতকে উঠে নয় উল্টে গালাগালি দেয়, নয়তো পালিয়ে যায়, সেই দলের প্রতিটি প্রতিনিধি যে কজন প্রায় ইলেকশনে দাঁড়িয়েছে তারা জয় শ্রীরাম বলছে। এটা আমার ভীষণ ভালো লাগছে, আমার কোনো প্রবলেম নেই, ওরা প্লিজ করুক। নেক্সট হচ্ছে কলতান যেটা বললো, কলতান অ্যাকচুয়ালি ছোট ছেলে, ও বোধহয় জানে না যে ওরই পার্টি 34 বছর ধরে সিস্টেম্যাটিক্যালি ফ্যাক্টরিগুলো বন্ধ করেছে। সেই জন্য আমাদের একটু এক সেকেন্ড আমায় শেষ করতে দাও। সিস্টেম্যাটিক্যালি বন্ধ করেছে, যে কটা বাকি ছিল তৃণমূল এসে তাদেরই ছত্রছায়া। এটা তো তৃণমূলের কথা, সংখ্যাটা বলতে হবে। আমি বলছি, সংখ্যাটা না বললে তো গন্ডগোল হয়ে যাবে। প্লিজ, ওকে শতরূপা ক্যারি অন। লেটস বি সিস্টেম্যাটিক। এবং রাম মন্দিরের জন্য যদি প্রশ্নই হয় জবসের, ইনফ্রাস্ট্রাকচার এত বেড়েছে অযোধ্যায়, আমরা যখন এখানে আসবো তখন আমরা এখানে বাড়াবো। ওর প্রশ্নের উত্তর রামনবমীর ফায়দা কি বাংলায় পাবে? প্রথমত আমি এক সেকেন্ড, আমি অনিন্দর কথাটা একটু লাস্ট বলে নিই, তারপরে তোমার কাছে ভেরি শর্ট। অনিন্দ জানতে চাইছিল যে আমরা কোন দিকে, সীতারাম, ও একটু রামায়ণটা পড়ুক ততক্ষণে, তারপর আমি আলোচনাটা আসবো। তোমার উত্তর আমি দিই সৌভিক। তোমার প্রশ্ন ইজ ভেরি ডাইরেক্ট, যে আমরা এখানে কোনো লাভ পাবো কিনা। রামকে আমরা সারা বছর বহু বছর ধরে ভালোবেসেছি, শ্রদ্ধা করেছি, কোনো লাভের জন্য রামনবমী নয়, লাভের জন্য রাম মন্দির নয়। প্রদীপ্ত মুখোপাধ্যায় তৃণমূল নেত্রীকে যেভাবে আক্রমণ করলেন বিজেপি মুখপাত্র। আবারও বলছি যে সেই জয় শ্রীরামের সমস্যা, যেটা ওই মানুষের গায়ে গরম জল ছুড়ে দেবে, মানুষকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেবে। আমাদের রাম সীতা এটা নিয়ে সমস্যা নেই, যথেষ্ট ডকুমেন্টেড এভিডেন্স আছে। 2019, 2018 আমি কিন্তু কারোর সময় কথা বলিনি। 2018-19 আমি দুটো ঘটনার কথা উল্লেখ করি। স্মিতা বক্সী তখন আমাদের লিডার ছিলেন, আপনারা জানেন তিনি সাংসদীয় লিডার ছিলেন। অরূপ রায় হাওড়ায়, আপনি জানেন লক্ষ্মীরতন শুক্লা, এরা যখন রামনবমীর প্রসেশন বার করেছিল, সেটা 2019।
তার আগে 2017 এই যে এখন LOP, সে কি বলেছিল বিজেপি সম্পর্কে, সে ভিডিওটা খুলে চালাতে Okay, বলো। okay. আমাদের বক্তব্য তখনও আমরা বক্তব্য রেখেছিলাম, এবং এবং মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সেদিনও কি 2017 সালে কি Okay, বলেছিলেন, বেশ। কারণ সেই 2017 সাল হচ্ছে রামনবমী নিয়ে সমস্যার একটা বড় সূত্রপাত, যেখানে বিজেপি এখানে খুব ক্যাটাগরিক্যালি হিংসা ছড়ালো। মনে আছে গত বছর একজন সিস্টেমেটিক্যালি কলতানরা আগে কলকারখানা বন্ধ করে দিয়েছে। নিল, মনে পড়ছে সেই ঘটনা। আজকে কিভাবে অস্ত্র দেখালো, আমি আমাদের আসবো। কোনো লোক আরো জনতার প্রশ্ন রয়েছে, এদের কাছেও যাব। একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে, তাই ব্রেকে যাব। এবং আবার বলি, কোচবিহার গরম সেই নিয়েও আলোচনা থাকবে। উদয়ন গুহ সঙ্গে থাকবেন এবং থাকবেন বিজেপি নেতা অজয় রায়। সব নিয়ে আসবো জনতার দরবারে একটা ছোট্ট ব্রেকের পর। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। দেখতে আমরা পাচ্ছি, তো বামেদের কি রামেতে মানে কি অ্যালার্জি নাকি অ্যাকচুয়ালি অনীহা? মানে সত্যি তো, শাসক এবং প্রধান বিরোধী দল তারা রামে আছে, তোমরা কোথায়? সিপিআইএম এর বরাবরের লক্ষ্য ছিল যে আমার যে সরকার যে চালাবে আর কি, রাষ্ট্র ব্যবস্থাটা, সেটা যেন কোনো নির্দিষ্ট ধর্মের হয়ে না যায়। রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে নেই। রাষ্ট্রে আমরা যারা আছি মানুষ, ভোটার, তাদের নিজস্ব নিজস্ব থাকতে পারে, কিন্তু রাষ্ট্র যদি কোনো একটা ধর্মের পক্ষে দাঁড়িয়ে যায়, তাহলে অন্য ধর্মাবলম্বী যারা, তাদের অসুবিধা হতে পারে। যেরকম আকলাকের হলো, যেরকম আনিস খানের হলো, যেরকম উন্নাও হাতরাস সন্দেশখালী হলো। রাষ্ট্রের কোনো ধর্ম থাকা উচিত নয়, এই ভাবনা নিয়েই আমরা চলি। যে কারণে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যখন এই ধরনের কোনো ধর্মীয় বিষয় নিয়ে উস্কানিমূলক কথা বলেন, তার বিরুদ্ধে আমাদের লড়াইটা থাকে। তার মানে এই স্রোতে তোমরা ভাসবেই না? না, আমরা চাকরি পাওয়ার স্রোতে ভাসতে চাই। গত এই যে নির্বাচন এলেই সিপিআইএম একটা ইশতেহার বের করে, সমস্ত পলিটিক্যাল পার্টি করে, কিন্তু 2011 সালে তৃণমূলের ইশতেহার বা 2014 সালের বিজেপির ইশতেহারের প্রসঙ্গ তুলতে গেলেই এখন চারদিক থেকে চিৎকার চেঁচামেচি ধেয়ে আসবে, কারণ ওই ইশতেহারগুলোতে বছরে যত যত বেকারের চাকরির কথা বলা ছিল 10 বছরের সরকারে, সেগুলো কিছু হয়নি। ফলে আমরা এই কথাটাই বলে যাই। তৃণমূল আজকে যে ইশতেহার প্রকাশ করেছে, সেই ইশতেহার তো লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে গোটা দেশে একেবারে 400 টাকা মজুরি মিনিমাম 100 দিনের কাজে। একটা প্রশ্ন তো এসছে, একটু তো রেলিভেন্স পেয়েছে, সেই রেলিভেন্স অনুযায়ী একটু না বললেই নয়। ট্যাংরার ঘটনা কেউ ভুলে যায়নি, সেই আগুন কেউ ভুলে যায়নি, কেউ ভুলে যায়নি যে কিভাবে একজন যখন তারাপীঠে নারকেল ভাঙছেন প্রাক্তন সুভাষ চক্রবর্তী, তিনি তাকে শোকজ করা হচ্ছে, আর একজন যখন হজে যাচ্ছেন তাকে অ্যালাউ করা হচ্ছে। 13 বছর আগে বামফ্রন্টকে হারিয়ে আপনারা এসেছেন ক্ষমতায়। আমি সেজন্যই বললাম, আমি ওদের কথা বলতে চাইছিলাম না, আমি বলতে চাইছিলাম না, যেহেতু বামপন্থীরা প্রশ্ন কিছু তুললো যে ওরা কত বড় মুখোশের আড়ালে থাকে, মতাদর্শগত মুখোশের আড়ালে থাকে, যাদেরকে বললো যে সব থেকে বেশি খুন করেছে তাদের সঙ্গে হাত। এই কাজের কথা আমাকে তথ্য দিয়ে বলুন, 34 বছরে কি কাজ করেছে ছেড়ে দিন। কেরালায় যতদিন সরকার আছে, কেরালায় যতদিন সরকার আছে বামপন্থীদের, সেখানে কত কাজ ওরা জেনারেশন করেছে, ত্রিপুরায় কত কাজ জেনারেশন করেছে। মুখোশ মানেই বামপন্থী আলাদা, সেটা প্রমাণ হচ্ছে যে চারিদিক থেকে চিৎকার কে করছে, চারিদিক থেকে চিৎকার বামপন্থী শুরু করেছে, কারণ অমনি লেগে গিয়ে সিস্টেম্যাটিক্যালি কারখানা বন্ধের কথা বললো শতরূপা। অবশ্যই কলতান তার বিরোধিতা করেছে, সেটা চোখে দেখা যাচ্ছে বলে কলতানরা এখানে রাজনীতিটা করতে মানছো? অন্য রাজ্যে পারছে না। কারখানা বন্ধ করেছে। আমরা মনে করি ধর্ম মানে যেটা ধারণ করা হয় সেটাকেই ধর্ম বলে। আর এই ভারতবর্ষ যতটা রামের ততটাই রহিমের, যতটা অভিষেকের ততটাই আবু শেখের। এখন প্রশ্ন হচ্ছে যে রাম ছিল, রাম আছে, রাম থাকবে, কিন্তু 2014 আগে কাম ছিল, এখন আর কাম নেই। আর যদি বিজেপি ক্ষমতায় আছে, কামও আর থাকবে না। যখন আমরা শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান নিয়ে কথা বলতে দেখি না কাউকে, আমরা ধর্ম নিয়ে কথা বলতে দেখি। আমাদের সব থেকে বেশি খারাপ লাগে, আমরা বাঙালি তো, আমাদের বাঙালি অস্মিতা আছে। আমরা দুর্গাপূজাতেও থাকি, আমরা পার্ক স্ট্রিটে খ্রিস্টান, আমাদের এখানে নেতারা গৌণ, জনতাই মুখ্য, জনতার প্রশ্ন আছে। বোধহয় তৃণমূলের উদ্দেশ্যে খুব ভালো একটা প্রশ্ন আছে, কার? প্লিজ। আমি বলেছিলাম সময় নষ্ট নয়, মাইক্রোফোন নিয়ে নিতে হবে। আমার প্রশ্ন তৃণমূলকে, আপনাদের নেতারা তো রামনবমীর মিছিলে হেঁটেছে, বিজেপির
চাপে পড়ে বিজেপির চাপে পড়ে কি? না দেখুন, বিজেপির চাপে পড়ে না, মানুষের রাজনীতির সঙ্গে, মানুষের ধর্মের সঙ্গে এবং মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেস সবসময় আছে। এটা তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগটা দীর্ঘদিন ধরে আসে যে ওরা হচ্ছে ওই কাউকে বোধহয় তোষণ করে বা কিছু, তাহলে সেক্ষেত্রে কি বলবেন আপনারা? আমাদের বক্তব্য হচ্ছে আমরা যেমন কাজের সঙ্গে আছি, আমরা মানুষের সঙ্গে আছি। পুরো ব্যাপারটা কিন্তু এখানে মানুষের সঙ্গে জড়িত। কিন্তু আমরা কখনো রামের নামে ভোট চাই না, মুসলিমের নামে ভোট চাই না। বিজেপিরা অ্যান্টি মুসলিম স্লোগান দেয়, বিজেপিরা রামের নামে ভোট দেয়, এবং প্রত্যেকটা রাজনৈতিক সভায় ওদের দেখবে জয় শ্রীরাম বক্তব্যটা দেওয়া হয়। আমাদের কিন্তু এরকম কোনো ধর্মের নামে আমার এখানে উত্তর, আমি এর আগেও বললাম, পুরো ভারতবর্ষ রামময় হয়ে গেছে, তৃণমূলরা বেচারা কি করবে? আমার এখানে এই যে বারবার একটাই কথা বলা হয় না যে বিজেপি মুসলমান বিরোধী, বিজেপি কাউর বিরোধী নয়। আমরা বারবার একটা কথা বলি, সবকা সাথ সবকা বিকাশ, এবং আমরা গর্ব করে বলি আমরা হিন্দু। বারবার অনিন্দ একটা কথা বলছে যে আমরা হিন্দু বলে আমরা অন্য কাউকে তাদের ধর্ম পালন করতে দিই না, এটা ডাহা মিথ্যে কথা, এবং বহুবার এটা প্রমাণ হয়ে গেছে। সেখানে গুজরাট সরকার টাকা দিয়েছে, তারা 12% নেয়। অনেক হলো, এত বছর ধরে সুযোগ পেয়েছিলে, এটা একটা বড় এক্সাম্পল যে এতক্ষণ ধরে 13 ইতিহাস বলতে হবে, তাহলে তো ইতিহাস বলতে হবে কংগ্রেস কি করেছিল, ইতিহাস বলতে হবে, তাহলে তো ইতিহাস বলতে হবে কংগ্রেস কি করেছিল। অনিন্দ প্লিজ আমার সঙ্গে শেষ করো। আমি জাস্ট বলছি যে 34 বছর রাজত্ব করার পর যতটা ড্যামেজ করে গেছে সেটা রেকটিফাই করার জন্য এবার কোচবিহারে চলে যাব। সুযোগ পেয়েছিল, আজকে এখনো তারা পরশুদিন ভোট, আপনি তো 10 বছর সুযোগ পেয়েছেন। পরশুদিন ভোট, তার আগে আজকে তীব্র উত্তেজনা। তৃণমূলের গাড়িতে হামলার অভিযোগ, এবং তৃণমূলের গাড়িতে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, যদিও বিজেপি অস্বীকার করছে। দেখুন, শুক্রবার ভোটের মুখে ফের গরম কোচবিহার। হামলা, ভাঙচুর, আগুন, বিক্ষোভ কিছুই বাদ গেল না। বুধবার কোচবিহারে ভেটাগুড়িতে মিছিল করে তৃণমূল। অভিযোগ, তৃণমূলের মিছিলে হামলা চালায় বিজেপি। ইট, পাথর এবং তীর ছোড়া হয়। কয়েকজন তৃণমূল কর্মীকে মারধরও করা হয়। সাধারণ ভেটাগুড়িতে ভোট প্রচারে গেছিলাম, তো ভোট প্রচারের মাঝখানে ওরা রুয়েরগুটি এলাকায় ওখানে আমাদেরকে পিছন থেকে অ্যাটাক করে। সাইড থেকে কিছু লোক, ভুট্টা বাড়ি থেকে কিছু লোক তীর মারছিল, সেই তীরটা এসে আমার হাতে লাগে, আর সাধারণ গাড়ি ঘোড়া ভাঙচুর করা হয়, এবং কিছু লোকের মাইল লাগে, ওর যেমন মাথায় লাগছে, রড দিয়ে বাড়ি মারছে। মিছিলে হামলার প্রতিবাদে পথে নামে তৃণমূল। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে দিনহাটা থানার সামনে শুরু হয় বিক্ষোভ। দিনহাটা বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে ভেটাগুড়ি। এই ভেটাগুড়িতেই বাড়ি বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের। সেখানেই তৃণমূলের প্রচারে হামলার অভিযোগ। গুন্ডামি করছে বিজেপির লোকেরা, আমাদের দলের লোকেরা ভেটাগুড়িতে প্রচার করতে গেছে, তাদের গাড়ি সেখানে ভাঙচুর করা হয়েছে, তাদের তাড়া করা হয়েছে। আমাদের দিনহাটা থানার পুলিশ দাঁড়িয়ে আছে, কেন্দ্রের পুলিশ দাঁড়িয়ে আছে। নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরে রাজ্য সরকারের নিয়ন্ত্রণে পুলিশ থাকে না, যাদের নিয়ন্ত্রণে পুলিশ আছে সব পুলিশ তার কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে। নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দল, যেহেতু জয়গঞ্জ একবার তৃণমূল একবার বিজেপি, একবার তৃণমূল একবার বিজেপি, ওকে ওনার দলের লোক মেনে নিতে পারছে না, তাই এলাকায় গেছিল। নিজেদের মধ্যে কোনো বাগবিতণ্ডা হয়েছে, কাটমানি নিয়ে ওদের লড়াই হয়েছে, এর বাইরে কিছু হয়নি। সম্পূর্ণ মিথ্যে অভিযোগ, নিজেরা সন্ত্রাস করছে, নাম দিচ্ছে বিজেপি। তৃণমূলকে মেরেছি জানি আমি। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, কে বুথে বলবে প্রথমে এই নিয়ে শুরু হয়, তারপর একটা পার্টি অফিস নিয়ে ওদের মধ্যে সমস্যা ছিল, পিটিয়ে দিয়েছে ধরে। বিজেপি এখনো মারা শুরু করেনি, ওরা তো বুঝে গেছে উত্তরবঙ্গে এবার বিজেপি পায়ের তলা থেকে মাটি সরছে। 3টে আসন প্রথম পর্যায়ের নির্বাচনে, তিনটে আমরা জিতবো। এবার ওরা বুঝতে পারছে, সেই জন্য মরিয়া হয়ে হামলা, মরিয়া হয়ে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার, মরিয়া হয়ে নাটক, এইসব হচ্ছে। উত্তরের উত্তর কাকে বলে না, এবার বিজেপিকে ভালো করে বুঝে নেবে। মঙ্গলবার রাতে উত্তপ্ত হয় কোচবিহারের শীতলকুচি। অভিযোগ, তৃণমূলের অফিসে আগুন লাগিয়ে দেয় বিজেপি। বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। নিউজ 18 বাংলা। অনেক আগেই বলেছিলাম উদয়ন গুহ থাকবেন, কিন্তু তার আগে বিজেপির জেলা সম্পাদক, কোচবিহারের জেলা সম্পাদক
অজয় রায় আমার সঙ্গে আছেন। অজয়বাবু, আমি অয়ন রয়েছি আপনার সঙ্গে। কি উদয়ন গুহ বারবার ফ্যাক্টর হয়ে যাচ্ছে কেন আপনাদের বিরুদ্ধে? দেখুন, বিষয়টা হচ্ছে এই উদয়ন গুহ যত কুচবিহারে যত অশান্তি হয় ওনার সম্পূর্ণ ওনার উস্কানিতে হয়। যত দিনাটায় বা কুচবিহারে যত রকম ঘটনা ঘটছে আজকে, এই যত লড়াই হচ্ছে, মানুষ যত আজকে ওই অনেকের মাথা ফাটছে, কারো হাত ভাঙছে, পা ভাঙছে, সম্পূর্ণ ওনার উস্কানিতে। উনি ওনার কর্মীদের লেলিয়ে দেন আর লেলিয়ে দিয়ে ঘটনাগুলি ঘটাচ্ছেন। তো আমরা চাই শান্তিপূর্ণ ভোট হোক, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক, কিন্তু এরকম যদি চলতে থাকে কিন্তু বারবার বলছেন বিজেপি গুন্ডামি করছে। কিছুক্ষণ আগে আমরা দেখালাম আপনাকে যে প্যাকেজটা, সেই প্যাকেজে তো উদয়ন বাবু বারবার বলছেন বিজেপি গুন্ডামি করছে। দেখুন, গতকালকে অনেক জায়গায় আমাদের পথসভা হয়েছিল। সেই পথসভা থেকে ফেরার পথে প্রচুর কর্মীদের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় আমাদের কর্মীদের সেখানে মারধর করা হয়েছে। গতকালকে আপনারা দেখেছেন। আর আজকে যে ঘটনার কথা বলছে, ওখানে ওই ভেটাগুড়ি এলাকায় তৃণমূল বলতে কিছু নেই। ওখানে কিছু পরিযায়ী কিছু দুষ্কৃতিকারী, তারা বারবার শান্ত ভেটাগুড়িকে উত্তপ্ত করতে যায়। আজকে এই ভেটাগুড়িতে ভোট চাওয়ার নাম করে সেখানে মা বোনেদের সেখানে সম্পূর্ণভাবে তাদেরকে ধমকি দেওয়া হচ্ছিল। আচ্ছা, তাদেরকে খুন করে ফেলা হবে। আচ্ছা, সাদা না হলে, ভোট না হলে, না দিলে সাদা শাড়ি পরতে হবে। কিসের ইঙ্গিত? তো এখন যদি সাধারণ মানুষ যদি এর প্রতিবাদ করতে নামে, সেটা মানে আপনি কি বলছেন ভেটাগুড়িতে আজকে সাধারণ মানুষ প্রতিবাদ করতে নেমেছিলেন? অজিত মহন্ত বা রতন বর্মন বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা নন, তারা আক্রমণ করেননি? দেখাতে পারবেন? কোনো প্রমাণ যদি দেখাতে পারেন দেখান। আর কেউ কোনো জখম সেরকম হননি যে বিশাল কিছু হয়ে গেছে, সেরকম ব্যাপার নেই। এখন নিজেদের এলাকার মানুষ তাড়া করেছে, কে কোথায় একটা ঢিল মেরেছে তার দায়িত্ব তো বিজেপি নিতে পারবে না, সেটা প্রশাসন দেখবে নিশ্চয়ই। আচ্ছা অজয় বাবু, আমাদের প্রশ্ন সেটাই যে উদয়ন গুহ, জগদীশ বসু নিয়া নন, উদয়ন গুহই কি আপনাদের পথের কাঁটা? উদয়ন গুহই কি আপনাদের ফ্যাক্টর? আমি প্যাকেজটা একবার দেখাবো নিউজ 18 বাংলার দর্শকদেরকে এবং অজয় বাবু আপনাকেও, তারপরে আসবো আপনার কাছে। উদয়ন গুহকে যাতে তার গৃহে কনফাইন করে রাখা হয় সুস্থ নির্বাচন পরিচালনা করার জন্য, তার ব্যবস্থা যেন নির্বাচন কমিশন করে। পারলে আমাকে গৃহবন্দী করুক, কত ধানে কত চাল বুঝতে পারবে, বা ভোটের ফলাফল যখন বেরোবে তখন বুঝতে পারবে যে মানুষ এটাকে কিভাবে গ্রহণ করছে। শুক্রবার প্রথম দফায় কোচবিহারে ভোট, তার আগে গরম কোচবিহার, ফের সম্মুখ সমরে দুই মন্ত্রী। একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, আর একদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক কমিশনকে চিঠি লিখে তার দাবি, ভোটের দিন উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণ করুক কমিশন, তিনি যেন নিজের বুথ এলাকার বাইরে যেতে না পারেন। উদয়নের বুথ এলাকা দিনহাটার বাবুপাড়া। নিশীথ চাইছেন ভোটের দিন এই এলাকার বাইরে যেন উদয়ন বেরোতে না পারেন। অনেকের প্রশ্ন, কোচবিহারের তৃণমূল প্রার্থীকে ছেড়ে কেন তৃণমূল নেতা উদয়ন গুহকে টার্গেট করছেন নিশীথ প্রামাণিক? তাহলে কি উদয়নই নিশীথের পথের কাঁটা? তাই কি উদয়নের গতিবিধি নিয়ন্ত্রণের দাবি জানিয়ে কমিশনকে চিঠি নিশীথের? এবার ভোটে তৃণমূলের টার্গেট উত্তরবঙ্গ। উত্তরে পড়ে থেকে একের পর এক সভা, রোড শো করেছেন মমতা, অভিষেক। উদয়নকে আমি একটা কথা বলে যাব, বিকুল কুল তৃণমূল, ইলেকশনটা ঠান্ডা মাথায় করতে হবে। ও তোমাকে গন্ডগোলে জড়িয়ে দিয়ে ভোটটা বিএসএফ কে দিয়ে করিয়ে নেবে, মাথায় রেখো। ভুলেও সেটা করতে দিও না, ভুল করতে দিও না, নিজেকে আগে থেকে তৈরি রাখো। এই উদয়নই কি নিশীথের পথের কাঁটা? তাই কি উদয়নের বিরুদ্ধে কমিশনে নিশীথ? প্রশ্ন নানা মহলে। উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে আইপিসি 302 দুটি মামলা
ঝুলে আছে। এ ধরনের গুন্ডা প্রবৃত্তির মানসিকতা যদি নির্বাচনে খোলা মাঠে ঘুরে বেড়ায়, তাহলে নির্বাচন সুস্থভাবে পরিচালনা করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের অসুবিধা হতে পারে। উদয়ন গুহকে যাতে তার গৃহে কনফাইন করে রাখা হয় সুস্থ নির্বাচন পরিচালনা করার জন্য, তার ব্যবস্থা যেন নির্বাচন কমিশন করে। এছাড়া ওর বাঁচার রাস্তা নেই। ও চাইছে যে আমাকে গৃহবন্দী করে বেশ কিছু বুথ যাতে লুট করা যায় তার বন্দোবস্ত করা, কিন্তু ও জানে না যে একটা উদয়ন গুহ রাজনীতির সাথে যুক্ত না। কয়েকশো 1000-এর উপরে উদয়ন গুহ দিনহাটার গ্রামে গঞ্জে আছে, যারা ওর এই পরিকল্পনা বুথ লুট করবার যে চিন্তাভাবনা সেটাকে রাস্তায় নেমে প্রতিরোধ করবে নির্বাচনের দিন। কোচবিহারের নিশীথ উদয়ন দ্বন্দ্ব নতুন নয়, কখনো দিনহাটায়, কখনো ঘুঘুমারিতে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে। এই দুই ঘটনার কথা উল্লেখ করে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। উদয়ন গুহকে যাতে তার গৃহে কনফাইন করে রাখা হয় সুস্থ নির্বাচন পরিচালনা করার জন্য, তার ব্যবস্থা যেন নির্বাচন কমিশন করে। পারলে আমাকে গৃহবন্দী করুক, কত ধানে কত চাল বুঝতে পারবে, বা ভোটের ফলাফল যখন বেরোবে তখন বুঝতে পারবে যে মানুষ এটাকে কিভাবে গ্রহণ করছে। নিউজ 18 বাংলা। এখানে কি নিশীথ প্রামাণিক ভার্সেস অর্থাৎ উদয়ন গুহ হয়ে যাচ্ছেন? অজয়বাবু, এখানে তো প্রশ্ন যে ওনাকে এত গুরুত্ব দিচ্ছেন কেন? উনি তো রাজনীতিবিদ, নাকি অন্য কিছু ভাবছেন আপনারা? দেখুন, উদয়নবাবু হচ্ছেন একজন, আমরা রাজনৈতিকবিদ কখনো মনে করি না ওনাকে। আচ্ছা, উনি দেখবেন ওনার যে কথাবার্তা, কোনো সময় একটা রাজনৈতিক মানুষের ব্যক্তির কাছ থেকে এরকম কথা আমরা আশা করি না। যে কোনো রাজনৈতিক ব্যক্তি তার কথার শালীনতা কি মনে করেন? ওনাকে দিনাটা মানুষ গুন্ডা হিসেবে চেনে। আর নিশীথ, আপনারা জানেন যে 21-এ যে সাধারণ নির্বাচন হয়েছিল বিধানসভার, সেই নির্বাচনে নিশীথ 20 দিন আগে প্রার্থী ঘোষণা হওয়ার পরে উনি কিন্তু উদয়নবাবু কিন্তু নিশ্চয়ই। তাহলে আপনারা এত বড় ভাবছেন উদয়ন গুহকে গৃহবন্দী করে রাখার মতো দাবি? নিশীথ প্রামাণিক চিঠি দিচ্ছেন নির্বাচন কমিশনকে। হ্যালো, উদয়ন গুহকে এত গুরুত্ব দিচ্ছেন যে গৃহবন্দী করার মতো প্রস্তাবও দিচ্ছেন। হ্যালো, শোনা যাচ্ছে অজয়বাবু? না না, গুরুত্ব না। এখানে দেখুন, আমরা চাই সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে শান্তিতে ভোট দিতে পারে। কারণ আপনারা জানেন যে উত্তরবঙ্গের মানুষ সবসময় ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে এসেছে। এরা সেটাকে সহ্য করতে পারছে না। চ্যালেঞ্জ ছুটছেন তো উদয়নবাবু, চ্যালেঞ্জ ছুটছেন, যা খুশি করুক, ভয় পেয়ে গেছেন নিশীথ প্রামাণিক। মানুষের নিশীথ প্রামাণিক ভয় পাওয়ার ছেলে নন। নিশীথ প্রামাণিক একজন প্রত্যন্ত একজন গ্রামের একজন এই এলাকার ছেলে, তো তিনি সয়েলটা বোঝেন। ওকে, মানুষের জনসমর্থন সম্পূর্ণ রয়েছে। নিশীথ প্রামাণিক চান না যে সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হোক। এই লোকটা যদি ওই ভোটের দিন বিভিন্ন বুথে যদি ঘুরে বেড়ায়, তাহলে দেখবেন যে এনার ওই উস্কানিতে প্রচুর মানুষের সেখানে ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আপনারা দেখেছেন যে গত পঞ্চায়েত নির্বাচনে এখানে যে ভিলেজ 1 গ্রাম, সেখানে গুলি চলেছে, ভোটের লাইনে গুলি চলেছে। তো এই লোকটা থাকলে পরে এরকম ঘটনা ঘটবে। তাই আমরা চাচ্ছি যে নির্বাচন কমিশন আগের যত রিপোর্ট আছে সেগুলো তদন্ত করে এই লোকটাকে ঘরবন্দি করা হোক। ওকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা উদয়ন গুহর সাথে কথা বলবো, কারণ যে আক্রমণ করা হলো বিজেপির পক্ষ থেকে, উদয়ন গুহর সাথে কথা বলবো। তার আগে প্রদীপ্ত, সেই অজয় রায় কি যে বুথে ঢুকে গিয়ে বা ওই যে যেখানে পোলিং এই যে স্টেশন ছিল সেখানে ঢুকে গিয়ে সিআরপিএফ নিয়ে আন্দোলন করেছিল 2021-এ, সেই অজয় রায় তো? তাহলে বুঝতে পারছেন কে গুন্ডা। বুঝতে পারছেন যে 21 সালে যখন নিশীথ প্রামাণিক হেরে গেল, তারপরের যখন ভোট হলো 1 লাখ ভোটের বেশি জিতলো উদয়ন গুহ, সমস্যা
সমস্যাটা উদয়ন গুহকে কোথায় নিয়ে জানেন? যে 2019 সালে মাত্র 55,000-এর বেশি ভোটে জিতেছিলেন এই নিশীথ প্রামাণিক। তারপরে যখন শুধুমাত্র একটা বিধানসভা থেকে 1 লাখের বেশি ভোটে যেতে, স্বাভাবিকভাবে 50,000-এর ভোটে এমনি হেরে যাচ্ছে। শতরূপার কাছে যাবো যে এই অজয় রায় শুধু গুন্ডা বলেছেন তা নয়, আমার সাথে কিছুক্ষণ আগেও কথা হয়েছে, নোটোরিয়াস ক্রিমিনাল বলেছেন উদয়ন গুহকে, একজন রাজনীতিবিদকে। তো কিছু নয়, তোমাদের ফুটেজে বহুবার এটা নিয়ে আমরা আলোচনা করেছি। তোমাদের ফুটেজে মানে উনি পাবলিক কনফারেন্সে বলেন যে এর হাত ভাঙবে, তার হাত ভাঙবে, অমুককে দেখে নেবে, এবং দেখে নেয়ও। ভেরি রিসেন্টলি নিশীথের কনভয় চলছিল, মানে সেন্ট্রাল মিনিস্টার, প্রতিমন্ত্রী, তার কনভয় ছিল পার্ট অফ। উদয়ন গুহ এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, অজয় বাবুর সাথে কথা বলেছি, এবার উদয়ন বাবুর সঙ্গে কথা বলবো প্লিজ। ওকে 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 শতরূপা, 1 to 1 উদয়ন গুহ। উদয়ন বাবু কিছুক্ষণ আগে অজয় রায় কথা বললেন আমার সঙ্গে এবং বলছেন আপনি গুন্ডা, এটাও বললেন। কিছুক্ষণ আগে কথা হয়েছে নোটোরিয়াস ক্রিমিনাল বলছেন আপনাকে, মানেটা কি? কে কে বলেছেন? অজয় রায়, বিজেপির জেলা সম্পাদক। সে কে? ওর প্রশ্ন করে আমার কাছে জানতে চাইবেন, জানলে পরে আমি বসতাম না। আচ্ছা, স্ট্যান্ডার্ডটাকে এত ডাউন করে দেবে তা ভাবা যায় না। তাহলে আমার বসার মানে ওর মতন লোকের সাথে ভালো করে যেটা বাংলা উচ্চারণ করতে পারে না, তাকে তোতলামি করে, তাকে আমি তার প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলে নিশীথ প্রামাণিকে যাই। নিশীথ প্রামাণিক আপনাকে গতিবিধি নিয়ন্ত্রণের জন্য প্রস্তাব দিয়েছেন, নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করেছেন। যথার্থ করেছেন, কারণ ও তো জানে ভালো করে যে ও ভোট লুট করবার প্রচেষ্টা চালাবে, ভোটের দিন বুথ লুট করবার প্রচেষ্টা চালাবে, এবং সেক্ষেত্রে যারা যারা বাধার কারণ হয়ে দাঁড়াবে তাদের মধ্যে অন্যতম হচ্ছে উদয়ন গুহ। তা সেই উদয়ন গুহ যদি বাইরে থাকে তাহলে সমস্যা হবে। কাজেই ও যথার্থভাবে নির্বাচন কমিশনের কাছে প্রার্থনা করেছে। বিজেপি দাবি করছে যে আপনি যদি ছাড়া থাকেন তাহলে বুথে বুথে গিয়ে এমন অবস্থা করবেন, উস্কানি দেবেন, তাতে মানুষ নাকি মারা যাবে, তাতে কারো হাত ভাঙবে, কারো পা ভাঙবে, উস্কানি দিলে পরে হিংসা ছড়াবে, সন্ত্রাস ছড়াবেন আপনি, বিজেপি বলছে। আমি 2006 থেকে বিধানসভা নির্বাচনে লড়াই করছি। আমি 2015-তে পৌরসভা নির্বাচনে জয়ী হয়ে দিনহাটা পৌরসভার চেয়ারম্যানও হই। আমি যতবার প্রার্থী হয়েছি, যদি অপোনেন্ট নিশীথ প্রামাণিক না হয়ে থাকে তাহলে কোনোবার গোলমাল হয়নি। কিন্তু নিশীথ প্রামাণিক যখনই প্রার্থী হয় তখনই দিনহাটা কুচবিহারে গোলমাল হয়। তার মানে বোঝা যাচ্ছে যে গোলমালের কারণটা কি, গোলমালের কেন্দ্র বিন্দুটাকে। কাজেই তার পক্ষে কথাগুলো বলা সাজে না। আজকেই ওর বাড়ি যেখানে ভেটাগুড়ি, সেই ভেটাগুড়িতে আমাদের কর্মীরা প্রচার করতে গিয়েছিল। সেই প্রচার করতে যাওয়ার পরে বিনা কারণে, বিনা প্ররোচনায় সেই তাদের উপর আক্রমণ করা হয়, দুটো গাড়ি ভাঙচুর করা হয়। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কাটমানি না পেয়ে এই হাম পিটিয়ে দিয়েছে এবং বিজেপি এখনো মার শুরু করেনি। উদয়নদা, আমি বলছি যে একবার বলবেন আপনি ভেটাগুড়িতে তৃণমূলের কিছু নেই, আবার সেই ভেটাগুড়িতে দাঁড়িয়ে বলবেন গোষ্ঠীদ্বন্দ্ব। তো যাদের লোক নেই তাদের আবার গোষ্ঠী আসছে কোথার থেকে? আমরা দুটো লোককে বের করতে পারছি না, আবার সেই দুটো লোকের মধ্যে গোষ্ঠী তৈরি হয়ে যাবে। এটা তো মানে অদ্ভুত ধরনের যুক্তি। এই যুক্তিগুলো দিয়ে, এই ছেলে বলানো যুক্তি, এ দিয়ে কি আর ভোট পাওয়া যাবে? শুভেন্দু অধিকারী কোচবিহারে দাঁড়িয়ে বলেছিলেন, বা এখানেও বলেছেন, রাজ্যের অন্যান্য জায়গায় আরো একটা শেখ শাহজাহান আছে কোচবিহারে। ও তো কি বলবো, ওর কথার কি উত্তর দেবো? তো আমি আবার গতকালও বলেছি, মানে ও যেদিন এসছিল সেদিনও বলেছি, যা হয় প্রচন্ড গরমে মেদিনীপুর কলকাতার প্রচন্ড গরমে ওর মাথা খারাপ হয়েছে, না হলে গঞ্জিকা সেবন করে মঞ্চে উঠেছিল। না হলে এই ধরনের কথা কেউ একটা বলতে পারে আমি ভাবতে পারি না। একটা বিরোধী দলের নেতা, আমি তো ওকে বিধানসভার ভেতরেও দেখেছি, তার আগে একই দলে ছিলাম, আবার সেই সময়ও দেখেছি।
একেবারে চলাফেরা ওকে কথাবার্তার মধ্যে কোনো মানে একেবারে অসংলগ্ন কথাবার্তা। বিধানসভায় একটা বিরোধী দলের নেতার যে বডি ল্যাঙ্গুয়েজ, যে মুখের কথাবার্তা, আমি অনেক বিরোধী দলের নেতাদের দেখেছি, তারা যেভাবে বিধানসভায় একের পর এক যুক্তি দিয়ে কথা বলেন, মুখ্যমন্ত্রীকে সহ তার সরকারকে আক্রমণ করতেন, এর তার ধারে কাছ দিয়ে যায় না। স্বাভাবিকভাবেই নিজের সেই দুর্বলতাগুলোকে ঢাকবার জন্য এবার দেখাই বিরোধী দলনেতা কোচবিহারে দাঁড়িয়ে গত 15 তারিখ কি বলেছিলেন, আপনিও শুনুন, দেখুন। 21 সালে ভোটের আগে এই উদয়ন গুহ আমার হাত ধরেছিল বিজেপিতে যোগদান করবে বলে। 2021 ফেব্রুয়ারি মাস বিদায়ী সাংসদ সুনীল মণ্ডলের সল্টলেকের সরকারি ফ্ল্যাটে বলে দিয়ে গেলাম, অস্বীকার করতে পারেন করুন, উদয়ন গুহ আর বিশু এ দুজনের জন্য বিজেপির দরজা চিরদিনের জন্য বন্ধ থাকবে। শুনলেন, দেখলেন উদয়নদা? আচ্ছা, এবার আমি বলি, হ্যাঁ, যে 21 সালের বিধানসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারি মাসে আমি সুনীল মণ্ডলের বাড়িতে ওর সাথে গিয়ে ওর হাতে ধরেছিলাম বিজেপিতে যোগ দেওয়ার জন্য। এক হচ্ছে 21 সালের বিধানসভা নির্বাচনের সময় ও দিনহাটায় বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে এসেছিল, সেদিন কিন্তু এই কথাটি বলেনি, আজকে 24 সালে বলছে। সেদিন তো ওই কথাটা অনেক টাটকা ছিল, এবং আমি তৃণমূলের হয়ে লড়াই করছি, ও বিজেপির হয়ে এখানে ভোট করতে এসছে দিনহাটায় ওই মাঠেই, সেদিন কেন এই কথাটি বলেনি? আজকে বলছে, এবং বলছে যে আমি ওর হাতে ধরেছি। আরে বাবা, যে লোকটা অন্যের পায়ে ধরে বিজেপিতে যোগ দিয়েছে, আমি কোন দুঃখে তার হাতে ধরতে যাব? আমি যদি দেবতার কাছে কোনো প্রার্থনা করতে যাই, তাহলে আমি পুরোহিত ধরবো না, আমি সরাসরি দেবতার কাছে গিয়ে হাত জোর করে আমি প্রার্থনা করব। আমার শুভেন্দুর মতন পান্ডা ধরবার আমার কি দরকার আছে? আমি, ও নিজেই তো পান্ডা ধরে বিজেপিতে যোগ দিয়েছে। আচ্ছা উদয়নদা, চ্যালেঞ্জ কি এই লোকসভা নির্বাচনে? আপনার কাছে চ্যালেঞ্জ কতটা কঠিন বলে মনে হচ্ছে? আমার কাছে কোনোদিনই কোনো লড়াই সোজাও না, কঠিনও না। আমি একদম আমার পুরো শরীর নিংড়ে এই বয়সেও মাথার ঘাম ফেলে আমি এই বয়সেও যেভাবে ছুটোছুটি করেছি, এবার আমি স্ট্র্যাটেজি চেঞ্জ করেছি। এবার আমি খুব সামান্য কিছু জনসভায় বক্তব্য রেখেছি, কিন্তু আমার মূল ব্যাপারটাই ছিল মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া। আমি মানুষের দোকানে দোকানে গেছি, চায়ের দোকানে গেছি, আমি হাটে গেছি, আমি বাজারে গেছি, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের কাছে ভোটের কথা বলেছি। অর্থাৎ আমার একটাই লক্ষ্য, বিজেপিকে হারাও। এবং যখন আমি যার জন্য ভোটের লড়াই করেছি, তার জন্য আমি 100% দিয়েছি। কাজেই আমার নিজের নির্বাচনেই আমি লড়াই করেছি, অন্যের জন্য কম করেছি বললে ভুল হবে। এবং সবাই যেটা বলছেন যে এবারের নির্বাচনে আমি যা পরিশ্রম, আজ পর্যন্ত যা পরিশ্রম করেছি, আমি নিজের নির্বাচনেও কোনোদিনও এত পরিশ্রম করিনি। সব তথ্য নাকি দেবে বিজেপি দিয়েছে নির্বাচন কমিশনকে। আপনি যা যা করেছেন পঞ্চায়েত নির্বাচন থেকে আরম্ভ করে সবকিছুতে, যদি আপনাকে গৃহবন্দী করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন, যদি গতিবিধি নিয়ন্ত্রণের নির্দেশ দেয়, কি করবেন? আপনার কাছে আবার তো সেই প্রথম যে লোকসভা 2019-এ নিশীথ প্রামাণিক জিতেছিলেন, তার মতো যদি রেজাল্ট হয়? আবার আমি খুব আনন্দিত হব, আমি খুব খুশি হব যদি নির্বাচন কমিশন, বলবো যে একটি রাজনৈতিক দলের কথা শুনে সেই রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হয়ে আমাকে গৃহবন্দী করে, তাহলে আমি একটুও দুঃখিত হব না। এই কারণে হব না, কারণ আমাকে গৃহবন্দী করলে ওই বিজেপি প্রার্থী বুঝতে পারবে কত ধানে কত চাল। যেভাবে মানুষের মধ্যে তার প্রতিক্রিয়া হবে, যেভাবে মানুষ তার জন্য রিয়্যাক্ট করবে, সেটা ও 4 জুন ভোটের মেশিন খোলার পরে প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে টের পাবে।
অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। উদয়ন গুহ ছিলেন। আমি এই যে শতরূপা চ্যালেঞ্জ ছুড়লেন, যতই অভিযোগ করুক, আসলে তোমাদের কাছে পদ্মের কাঁটা হচ্ছে উদয়ন গুহ। না, উদয়ন গুহ মানুষের উপর এত অত্যাচার করেছে, করতে করতে বয়স হয়ে গেল, নিজেই এখন স্বীকার করে নিলেন। ওনার মধ্যে এবার একটু রেস্ট দরকার। সেজন্য উনি খুব খুশি হয়েছেন যে উনি ভাবছেন যে যদি সত্যি সত্যি আমাদের কথাবার্তা শুনে। কোন সময় থেকে? বহু সময় থেকে, উনি জবে থেকে উনি আছেন, রেগুলার বেসিসে মানুষের উপর অত্যাচার করেছেন, থ্রেটেন করেছেন। এর আমার থেকে বেশি ডেটা তোমাদের টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েছে রেগুলার বেসিসে। ইনফ্যাক্ট অ্যাজ রিসেন্ট এজ ফিউ ডেজ ব্যাক যখন নিশীথ কনভয় নিয়ে যাচ্ছিল, পেছন থেকে এসে একটা ইলেকশন প্রসেশন তার মধ্যে ঢুকে অত্যাচার করেছে। একসময়ের বাম নেতা, এখন তৃণমূল নেতা। আমি একটা জাস্ট ভালো কথা বলে যাচ্ছি যে ওনার রেস্ট নেওয়া দরকার। ইলেকশন কমিশন সত্যি ওনাকে রিস্ট্রেন করে দিক। উনি তো বলছেন বয়স হয়ে গেছে। উনি এবার মমতা ব্যানার্জিকে এক্সপ্লেন করতে পারবে না কেন তৃণমূল হারলো। বলবে যে আমি তো ঘরে ছিলাম। কলতান এক সময়ের বাম নেতা, তিনি এখন গুন্ডা, এইসব বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। ওকে, আমি বলছি যে বিজেপির নেতাদের এত উত্তেজিত না হয় ভালো এক্ষেত্রে। কারণ হচ্ছে যে এই তাপস রায়ের বাড়িতে ইডি গেল, তখন সবাই খুব দৌড়ঝাঁপ করলো। তারপরে তাপস রায় বিজেপিতে জয়েন করলেন। ইডি আগামী 2-3 বছর উনি যদি বিজেপিতে থাকেন তাহলে ওনার বাড়িতে যাবে না। রাজীব কুমারের ক্ষেত্রে একই ব্যাপার। ওই যে 2019 সালে একবার গেছিল, তারপর ইডিও ভুলে গেছে রাজীব কুমারকে, রাজীব কুমারও ভুলে গেছেন ইডিকে। তাহলে উদয়নবাবু আজকে আমি দেখলাম যে ওই বিজেপির সাথে যোগাযোগের বিষয়টা অস্বীকার করেন, একটু কৌশলী হয়ে গেছেন যে শুভেন্দু কেন, আমি তো দিল্লির নেতাদের ধরতে পারি। আজ বাদে কাল যদি যোগদান করে ফেলেন তাহলে বিজেপির নেতারাই এখন যা বলছেন, তারপরে নিজের কথা নিজেকেই গিলে নিতে হবে, তখন আবার তাকে স্বাগত জানিয়ে ফুলমালা দিয়ে বরণ করুন। এই সন্দেহ দানা বাঁধছে। না, সন্দেহ এখন অনেক দিকে দানা বাঁধবে, কারণ এখন কোন পথে চলি আর কোন কথা বলি এটা নানান সমস্যা হচ্ছে। সেটা তো দুদলেই। না, দুদলে কেন, নিশীথ প্রামাণিকের একটা উদাহরণ তোমাকে দিলাম। 55,000 ভোটে যে 2019 সালে জিতেছিল, সে শুধু একটা বিধানসভায়, যেটা বাই ইলেকশন, সেখানে কেন্দ্রীয় বাহিনীর দ্বারা ভোট হলো, কেন্দ্রীয় ইলেকশন কমিশনের দ্বারা ভোট হলো, সেই বাই ইলেকশনে 1 লাখ ভোটে হারলো সেই একটা দিনহাটা বিধানসভায়। তাহলে বোঝা যাচ্ছে যে অটোমেটিক ওই একটা বিধানসভা ওকে 50,000 ভোটে হারাচ্ছে। তা সেইখানে ও স্বাভাবিকভাবেই আত্মদমটা তো করবেই, যাতে ওকে ঘরে ঢুকিয়ে দেওয়া যায়। এইটাই হচ্ছে সমস্যা, যে আজকে যদি সমস্যা থাকতো, যদি গুন্ডামি থাকতো, তাহলে ইলেকশন কমিশন কি করছে? তাহলে তো ইলেকশন কমিশন কোথায় গেল? মানুষের দিকে চ্যালেঞ্জ ছুটছে, মানুষই ভোট দেবে ইভিএম এ, কি হয় দেখবেন। উদয়ন গুহ মানুষের সঙ্গে আছেন নাকি? মুখ্যমন্ত্রী বাংলার উন্নয়নের জন্য অনেকগুলো প্রজেক্ট এনেছিলেন না, এখন উদয়ন গুহ একটা প্রজেক্ট এনেছিলেন, দুয়ারে প্রহার আনার পর তাকে দল শোকজও করেনি, সাসপেন্ডও করেনি, পদক্ষেপও নেয়নি কোনো। অতএব তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যেমন আরাবুল ইসলাম, শওকত মোল্লা, অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় একই তথ্য পেশ করেছিলেন, একই পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এবং এই পলিসি এনেছিলেন উদয়ন গুহ। এবং আপনাকে আরেকটা কথা বলি, এই নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে 70খানা মামলা আছে, এফআইআর হয়েছে। সেই 70খানা এফআইআর এর বিরুদ্ধে নিশীথ প্রামাণিক একটাও বেল নেননি, ঘুরে বেড়াচ্ছেন আজকে কোচবিহার দিনহাটায় ঘুরে বেড়াচ্ছে। এবং উনাকে অমিত শাহ কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রের প্রতিমন্ত্রী করেছেন। আমরা চাই অবাধ, শান্তিপূর্ণ, সুষ্ঠু নির্বাচন। আজকে যে নির্বাচনের অবাধ শান্তিপূর্ণ হতে গেলে কি হতে হবে? কেন্দ্রীয় বাহিনীকে ব্যবস্থা নিতে হবে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে ব্যবস্থা নিতে হবে, ইলেকশন কমিশনকে ব্যবস্থা নিতে হবে। এই দুটো ক্রিমিনালকে যদি বাইরে রেখে ভোট করায় তাহলে চলবে? এদেরকে ভেতরে রেখে নির্বাচন করতে হবে, এরা সুষ্ঠু নির্বাচন করতে দিচ্ছে না। মানে ওরা সেটিং এর তত্ত্ব খুঁজছে, কিন্তু নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে এতগুলো মামলা, উদয়ন গুহর বিরুদ্ধে মামলা, কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মুখটা মনে পড়ে যায়, সেটিং এর তত্ত্ব খুঁজতে গেলে অধীর চৌধুরীর মুখ মনে পড়ে যায়। সেটা নিয়ে আমি কিছু বলবো না। 20 সেকেন্ড, হ্যাঁ 20 সেকেন্ড। শতরূপা, কংগ্রেস বেকার চেঁচামেচি করছে, কংগ্রেসের এনিবে কোনো অস্তিত্ব নেই, আর কুচবিহারে তো আরোই নেই। নর্থ বেঙ্গল আমরা জিতছি এবং সেটা জানে উদয়ন গুহ ভালো করে, সেজন্য উনি বলছেন তিনটে লোকসভা তৃণমূল জিতবে, তৃণমূল দাবি করছে, বিজেপি দাবি করছে 3টে লোকসভায় জিতবে। এই ভাষা আমরা দেখলাম উদয়ন গুহকে কি বলা হলো, উদয়ন গুহ পাল্টা বললেন কি ভাষা, এই সমস্ত ভাষা রাজনীতির ভাষা আমরা দেখছি। কিন্তু আপনারা জানেন কি, আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র, সে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে 100-রও বেশি ভাষাভাষী মানুষ থাকেন। গণতান্ত্রিক দেশ का গণদেবতা তোরে মানেগা, যেমন ভোট দেওয়া, মোদি দেवता ना, ममता देवता, मोदी जी देवता, गैस आहे गैस, और वो जमीन कर कागज अगर जे ढोकी जेकर नाम से हुई। লোকসভা কেন্দ্র আলিপুরদুয়ার, পাহাড়, চা বাগান আর জঙ্গলে ঘেরা উত্তরবঙ্গের এই কেন্দ্রে ভাষার 101 বৈচিত্র্য। একটি লোকসভা কেন্দ্রে 101 ভাষায় কথা বলেন ভোটাররা।
তৃণমূল, বিজেপি, আরএসপি, বিএসপি, এসইউসিআই এবং অন্য দল মিলিয়ে এবার আলিপুরদুয়ারে 11 জন প্রার্থী। প্রার্থীরা সবাই এক ভাষায় কথা বলেন না, ভোটাররাও বলেন না। মোট 101 ভাষা, তাই ভোটের আলিপুরদুয়ারে নানা ভাষায় প্রচার। সব দলই জোর দিয়েছে স্থানীয় ভাষায় প্রচারে। वोट के उपलक्ष्य में सबके आवेदन करबू, निवेदन करबू, खड़वा बेल चाप में मिली हो रहा हूँ। खड़वा बेल चाप खड़वा बेल चाप जब तक यहाँ वाम फ्रंट रहे तब तक उन्हीं आवाज भुगत रहे। প্রচারে বেরিয়ে মাঝে মধ্যেই থামতে হচ্ছে প্রার্থীদের। চেনা ভাষা ছেড়ে স্থানীয় ভাষায় কথা বলতে হচ্ছে। বিজেপি, তৃণমূল, আদার্স যে পার্টি আমাদের এখানে আসে, ওরা বলে দাদা আমাদের ভোট দিবেন। কিভাবে বলে? যখন বলে আদিবাসী তো বলে, আমাদের খুব ভালো লাগে শুনে। যেহেতু আমরা নেপালি, তো নেপালিতে যদি কেউ এসে নেপালি ভাষায় ভোট আগ্রহ করে, তাহলে নেপালি সম্প্রদায়ের মধ্যে একটা ন্যাচারালি কারণে সেন্টিমেন্ট একটা থাকে, ভাল লাগে যে নেপালি ভাষায় ভোট চাচ্ছে, নিজের মতন মনে হয়। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ ভারত। নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আলিপুরদুয়ারে ভাষার মহামিলন। এই অখণ্ড জলপাইগুড়ি জেলা বা আলিপুরদুয়ার জেলাকে বলা হয় মাল্টি ল্যাঙ্গুয়াল ডিস্ট্রিক্ট, বহু ভাষাভাষী অঞ্চল। এত জনগোষ্ঠীর মানুষ, এত ভাষাগোষ্ঠীর মানুষ বসবাস করেন, যা ভারতবর্ষের আর কোনো জেলা শহরে দেখা যায় না। মিনি ভারত আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র ভাষার নিরিখেও গোটা দেশে ব্যতিক্রমী। কবির ভাষায় বলতে গেলে বলতে হয় নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আলিপুরদুয়ারের চা বাগানের অনেক কর্মী সেখানকার নন, অনেকেই বাইরে থেকে এসেছেন। উত্তর পূর্বের বিভিন্ন রাজ্য, ঝাড়খণ্ডের এমনকি দক্ষিণ ভারত থেকেও অনেকে চা বাগানে কাজ করতে এসেছেন এবং আলিপুরদুয়ারে থেকে গেছেন। নানা জায়গার নানা ভাষা সব একত্রিত হয়েছে আলিপুরদুয়ারে, তাই এই এক কেন্দ্রেই 101 ভাষা। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। প্রতিদিন নতুন নতুন বিষয়, প্রতিদিন নতুন নতুন গেস্ট, প্রতিদিন নতুন নতুন জনতা, প্রতিদিন নতুন নতুন হেভিওয়েট। এইভাবেই চলতে থাকবে জনতার দরবার। আজ জনতার দরবারে পর্যন্তই। অনেক ধন্যবাদ জনতা এবং নেতাদের। আজ জনতার দরবারে পর্যন্তই, আবার আগামীকাল জনতার দরবার।